একটু নিরালায় চলে আসুন, আপনার মোবাইলটার ভলিউম কমিয়ে নিন আর মন দিয়ে শুনুন। আজ আমার জীবনের এক গোপন অধ্যায় বলবো, যা হয়তো সমাজের চোখে অপরাধ, কিন্তু আমার হৃদয়ের কাছে এক অদ্ভুত সত্য। আমার নাম রিনি। আমার বাড়ি নদিয়া জেলায়, এক শান্ত গ্রাম্য পরিবেশে। ৮ বছর হলো বিয়ে হয়েছে আমার। স্বামী সুদীপ একটা ছোটখাটো ব্যবসা দেখাশোনা করে। আমাদের সংসারটা বাইরে থেকে দেখলে একদম সাধারণ, সুখী এক গেরস্থালি। কিন্তু ভেতরের গল্পটা বড্ড জটিল, ধূসর আর অনেকখানি অকথিত। বিয়ের পর থেকেই আমাদের জীবনে একটা ছক বাঁধা নিয়ম ছিল: সকালে উঠা, কাজ করা, রাতে ঘুমানো। ভালোবাসার যে রোম্যান্টিক দিকটা, যে আবেগ আর গভীরতা দুটো মানুষকে একদম এক করে দেয়, সেটা যেন সুদীপের কাছে ছিল না। সে দায়িত্ববান, খেয়াল রাখে, কিন্তু তার স্পর্শে উষ্ণতা ছিল না, তার চোখের চাউনিতে আকুলতা ছিল না। প্রথম প্রথম আমি চেষ্টা করতাম, নিজেকে উজাড় করে দিতে চাইতাম, কিন্তু একটা অদৃশ্য দেওয়াল যেন সবসময় আমাদের মাঝে দাঁড়িয়ে থাকত। ধীরে ধীরে আমিও কেমন যেন গুটিয়ে গেলাম। একটা অদম্য শূন্যতা আমাকে ঘিরে ধরতে শুরু করল। মনে হতো আমার ভেতরে যে একটা মেয়ে আছে, যে ভালোবাসার জন্য আকুল, সে যেন ধীরে ধীরে মরে যাচ্ছে। এই শূন্যতার মধ্যেই এলো অভ্র, সুদীপের ছোট ভাই, আমার দেবর। তখনও কলেজে পড়ত, বয়সে আমার থেকে ৩-৪ বছরের ছোট। প্রথম প্রথম ওকে আমি আর ৫টা ছোট ভাইয়ের মতোই দেখতাম। একটু দুষ্টু, একটু অভিমানী, কিন্তু বেশ মিষ্টি ছেলে। ও যখন বাড়িতে আসত, তখন ঘরটা কেমন যেন কোলাহলে ভরে উঠত। সুদীপ হয়তো ওর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত, কিন্তু অভ্র আমার সাথে গল্প করত, হাসত, ইয়ার্কি মারত। ওর সাথে কথা বলতে আমার ভালো লাগত। ও আমার রান্নাঘরের কাজে সাহায্য করত, বাজার থেকে জিনিস নিয়ে আসত, ছোটখাটো এরান্ডস করত। আমাদের সম্পর্কটা ছিল সহজ, স্বাভাবিক। কিন্তু কখন যে সেই সহজ সরল রেখাটা বাঁক নিতে শুরু করল, তা আমি নিজেও বুঝতে পারিনি। শুরুটা হয়তো ছোট ছোট জিনিস থেকে। ধরুন, একদিন বিকেলে আমি ছাদে কাপড় মেলছিলাম। সেদিন একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরেছিলাম, যেটা গরমে বেশ আরামদায়ক আর শরীরের ভাঁজগুলোকেও যেন একটু বেশি স্পষ্ট করে তুলেছিল, বিশেষ করে কোমর আর বুকের দিকের অংশটা। চুলগুলো আলতো করে খোপা করা ছিল, কিছু এলোমেলো লতানো চুল কপালের ওপর এসে পড়েছে। আমি যখন হাত তুলে কাপড় মেলছিলাম, অভ্র ছাদে এলো ওর বই নিয়ে পড়বে বলে। ও পাশ দিয়ে যেতেই ওর চোখটা যেন আমার দিকে একটু বেশি সময় ধরে থেমে গেল। আমি প্রথমে পাত্তা দিইনি, ভেবেছিলাম হয়তো ভুল দেখেছি। কিন্তু তারপর থেকে এই ঘটনা প্রায়ই ঘটতে লাগল। আমি যখন নিচু হয়ে কাজ করতাম বা যখন খাবার পরিবেশন করতাম, ওর চোখটা কেমন যেন একটা অন্যরকম আলো নিয়ে আমার দিকে তাকিয়ে থাকত। সেই চাহনিতে শুধু সম্মান ছিল না, ছিল এক অদ্ভুত আকর্ষণ, এক গোপন আকাঙ্ক্ষা। আমার শরীরের প্রতি ওর সেই নীরব গভীর চাহনি আমার ভেতরে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলত। অদ্ভুত এক দোলাচল, একদিকে লজ্জা, অন্যদিকে এক অচেনা ভালো লাগা। আমার শরীর যেন ওর এই নীরব স্পর্শে কেমন যেন উষ্ণ হয়ে উঠত। একটা অস্বস্তি, একটা উত্তেজনা, দুটোর মিশ্রণ। তারপর একদিন দুপুরে সুদীপ ব্যবসার কাজে বাইরে গিয়েছিল। আমি ক্লান্ত হয়ে ভাত খেয়ে বিছানায় শুয়েছিলাম। সেদিন শরীরটা একটু বেশিই খারাপ লাগছিল। মাথার চুলগুলো খোলা ছিল, ভেতরের পাতলা শাড়িটা গরমে শরীর থেকে যেন কিছুটা সরে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে অভ্র আমার ঘরে ঢুকেছিল একটা বই খুঁজতে। ওর নাকি সেদিন খুব জরুরি একটা অ্যাসাইনমেন্ট ছিল। আমাকে অমন অবস্থায় দেখে ও যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ওর চোখে সেই চাউনি আমি ভুলতে পারি না। ও দ্রুত চোখ সরিয়ে নিয়েছিল, কিন্তু সেই অল্প সময়ের দৃষ্টি বিনিময় আমার ভেতরে ঝড় তুলে দিয়েছিল। আমি ওর অস্বস্তিটা বুঝতে পারছিলাম, একই সাথে আমার নিজের ভেতরেও এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমার বুকের ধুকপুকানি যেন ওরও কানে পৌঁছে যাচ্ছিল। সেই দিন থেকেই যেন আমাদের সম্পর্কটা একটা নতুন মোড় নিল। আমাদের কথার ধরন পাল্টে গেল। ওর হাসি আরও গভীর হলো, আমার হাসি আরও সংকুচিত, কিন্তু আমাদের চোখ সবসময়ই একে অপরের খোঁজ করত। আমি নিজেকে বোঝাতাম, ছি রিনি, এ কি ভাবছিস? ও তোর দেবরের মতো, ছোট ভাইয়ের মতো।
কিন্তু মন কি আর সবসময় যুক্তি মানে? আমার ভেতরে যে ভালোবাসার আকাল ছিল, সেই শূন্যতা যেন অভ্রের নীরব ভালোবাসায় পূরণ হতে শুরু করল। ওর চাহনি, ওর নীরব উপস্থিতি, ওর ছোট ছোট সাহায্য, সবকিছুতেই যেন এক গভীর প্রেম মিশেছিল। আমার মনে পড়ে একদিন ঝড় বৃষ্টির রাতে কারেন্ট চলে গিয়েছিল। সুদীপ বাইরে ছিল, আমি একা অন্ধকার ঘরে ভয়ে কুঁকড়েছিলাম। অভ্র তখন পড়া ছেড়ে নিচে নেমে এসেছিল। ও এসে আমার পাশে বসেছিল, হাতে একটা মোমবাতি নিয়ে। ভাবি, ভয় পাচ্ছ? ওর গলার স্বর সেদিন আমার কানে অদ্ভুত মিষ্টি লেগেছিল। আমি শুধু মাথা নেড়েছিলাম। ও নিজের অজান্তেই হয়তো আমার হাতটা ধরেছিল। সেই প্রথম উষ্ণ স্পর্শ। আমার শরীর যেন বিদ্যুতের ঝলকের মতো চমকে উঠেছিল। ওর হাতটা ধরে থাকতে আমার কেমন যেন শান্তি লেগেছিল। মনে হচ্ছিল এই অন্ধকার রাতে ও আমার পাশে আছে, এটাই যথেষ্ট। কারেন্ট ফিরে আসার পর ও হাতটা ছেড়ে দিয়েছিল, কিন্তু সেই স্পর্শের রেশ আমার হাতে, আমার মনে অনেকক্ষণ ধরে রয়ে গিয়েছিল। সেই রাতটা ছিল আমাদের সম্পর্কের এক নতুন সূচনা। এই সব ঘটনার পর থেকে আমি যেন আরও বেশি সচেতন হয়ে উঠলাম ওর উপস্থিতি নিয়ে। আমার প্রতি অভ্রর অনুভূতিগুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ও হয়তো সরাসরি কিছু বলতো না, কিন্তু ওর চোখ কথা বলতো, ওর নীরবতা কথা বলতো। আমি যখন শাড়ি পরতাম তখন আরও যত্ন নিয়ে পরতাম, নিজেকে আরও সুন্দর করে সাজাতাম, সাবকনশিয়াসলি হয়তো ওরই জন্য। আমি দেখতে চাইতাম আমার এই সাজানো ওকে কিভাবে প্রভাবিত করে। ওর প্রতিক্রিয়া দেখে আমার ভেতরে অদ্ভুত এক আনন্দ হতো, এক গোপন তৃপ্তি। একবার আমি রান্নাঘরে কাজ করছিলাম। অভ্র বই পড়তে পড়তে আমার পেছনে এসে দাঁড়িয়েছিল। আমি টের পেয়েছিলাম ওর উপস্থিতি। নিঃশ্বাসটা যেন একটু দ্রুত চলছিল। ও হঠাৎ করে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলেছিল, ভাবি, তোমার হাতের রান্না যে এত ভালো তা তো আগে জানতাম না। ওর উষ্ণ নিঃশ্বাস আমার কানে লাগতেই আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠেছিল। আমি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওর শরীরের সেই অদ্ভুত টান, সেই নৈকট্য আমার ভেতরে এক আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমি শুধু মুখ তুলে ওর দিকে তাকিয়েছিলাম। ওর চোখেও তখন একই রকম নেশা, একই রকম গভীর আকর্ষণ। সেদিনের পর থেকে আমার রান্নাঘরে কাজ করা মানেই ছিল একটা গোপন অভিসার। আমি অপেক্ষা করতাম সুদীপ কখন বাইরে যাবে, কখন অভ্র একা বাড়িতে থাকবে, আর অভ্র যেন ঠিক সময় বুঝে আমার পাশে আসত, কখনো জলের গ্লাস নিতে, কখনো কোনো ছুতোয়। অদ্ভুত ব্যাপার হলো, এই সব ঘটনার সময় একটা অদ্ভুত নীরবতা আমাদের ঘিরে থাকত। আমরা দুজন যেন এক অলিখিত চুক্তিতে আবদ্ধ ছিলাম। কেউ কাউকে সরাসরি কিছু বলতাম না, কিন্তু আমাদের নীরবতা, আমাদের চোখ, আমাদের শরীরের ভাষা সবকিছুই যেন হাজার কথা বলে দিত। আমার ভেতরটা তখন এক অপরাধ বোধ আর তীব্র আকাঙ্ক্ষার দ্বন্দ্বে বিদীর্ণ হতো। একদিকে সমাজের ভয়, সুদীপের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতার অনুভূতি, অন্যদিকে অভ্রর প্রতি আমার ক্রমবর্ধমান আকর্ষণ। আমি জানতাম এটা ভুল, অন্যায়, কিন্তু আমি যেন নিজেকে থামাতে পারছিলাম না। আমার ভেতরে লুকিয়ে থাকা মেয়েটা, যে এতদিন ভালোবাসা থেকে বঞ্চিত ছিল, সে যেন অভ্রর এই গোপন আকর্ষণে নতুন করে বাঁচতে শুরু করেছিল। মনে রাখবেন, এই গোপন সম্পর্কগুলো শুধুমাত্র শারীরিক হয় না, এর পেছনে থাকে গভীর মানসিক টানাপোড়েন, অপূর্ণতা আর নিষিদ্ধ ভালোবাসার এক অদ্ভুত নেশা। এই গল্পের আরও গভীরে যেতে হলে, এমন আরও অনেক লুকানো সত্য জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাকে আরও সাহস যোগাবে এমন সত্য তুলে ধরার জন্য। আমাদের এই লুকোচুরি খেলা আরও তীব্র হল শীতকালের এক সন্ধ্যায়। বাইরে কনকনে ঠান্ডা, আর আমাদের বাড়ির ভেতরে এক অদ্ভুত উষ্ণতা। সেদিন সুদীপ কাজের জন্য গ্রামের বাইরে গিয়েছিল দুদিনের জন্য। বাড়িতে আমি আর অভ্র। রাতের খাবার খেয়ে আমরা দুজনেই নিজেদের ঘরে ছিলাম। আমি একটা মোটা কম্বল মুড়ি দিয়ে গল্পের বই পড়ছিলাম, কিন্তু মনটা যেন অস্থির। বারবার মনে হচ্ছিল অভ্রর কথা। হঠাৎ আমার দরজায় মৃদু টোকা। আমি চমকে উঠলাম। অভ্র, ভাবি, আমার ঘরে খুব মশা, আমি কি তোমার ঘরে কিছুক্ষণ বসতে পারি? লাইট জেলে বই পড়ব। ওর চোখে এক অদ্ভুত আকুতি। আমি না করতে পারিনি। ও এসে আমার খাটের এক কোণে বসল। একটা বই খুলল বটে, কিন্তু ওর চোখ বইয়ের পাতায় ছিল না, ছিল আমার দিকে।
আমি কম্বলের তলা থেকে ওকে দেখছিলাম। ওর সেই সরল হাসিটার আড়ালে সেদিন যেন এক অন্য অভ্রকে দেখছিলাম। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডা আরও বাড়ল। অভ্র নিজের ঘরে গিয়েছিল ওর মোটা শালটা আনতে। ফিরে এসে দেখল আমি কম্বলের ভেতরে গুটিয়ে শুয়ে আছি। ও ধীরে ধীরে আমার কম্বলের একপাশে এসে বসল। ওর হাতটা খুব সাবধানে কম্বলের ওপর দিয়ে আমার হাতের কাছে চলে এলো। ও স্পর্শ করেনি, শুধু ওর হাতের উষ্ণতা আমার হাতের খুব কাছে এসে থামল। আমার হৃদস্পন্দন তখন চরম পর্যায়ে। আমার মনে হল আমার সমস্ত শরীর যেন ওর এই নীরব স্পর্শের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। কোনো কথা নেই, শুধু দুটো মানুষের নীরব উপস্থিতি আর তাদের হৃদয়ের প্রচণ্ড চঞ্চলতা। হঠাৎ অভ্র একদম ফিসফিস করে বলল, ভাবি, তোমাকে আমার খুব ভালো লাগে। ওর গলার স্বর সেদিন আমার কানে মধু ঢেলে দিয়েছিল। আমি ওর দিকে ঘুরলাম। অন্ধকারে ওর চোখ দুটো জল করছিল। আমি কিচ্ছু বলতে পারিনি, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। ও ধীরে ধীরে আমার আরও কাছে সরে এলো। আমাদের মাঝের দূরত্ব কমে আসছিল। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল এই মুহূর্তে যদি কেউ আমাদের দেখে ফেলে তবে সব শেষ। কিন্তু এই ভয়টাও যেন আমার তীব্র আকাঙ্ক্ষার কাছে ফিকে হয়ে যাচ্ছিল। আমাদের সম্পর্কটা যেন একটা চোরাবালির মতো ছিল। যত বের হতে চাইতাম ততই ডুবে যেতাম। অভ্রর চাহনি আর ওর ছোট ছোট স্পর্শ আমার মনে এমন এক অস্থিরতা তৈরি করত যা থেকে বের হওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। আমি নিজেকে অপরাধী ভাবতাম আমি সুদীপের সাথে অন্যায় করছি। কিন্তু সুদীপের অবহেলা আর অভ্রর উষ্ণ স্পর্শের মধ্যে আমি নিজেকে এক নতুন রূপে আবিষ্কার করছিলাম। অভ্র আমাকে এমন এক অনুভূতি দিত যা আমি সুদীপের কাছে কখনো পাইনি। ও আমার মূল্য দিত, আমার কথার গুরুত্ব দিত, আমার ছোটখাটো ইচ্ছেরা ও জানত। এসব দিনের পর একদিন। অভ্র তখন পড়া শেষ করে চাকরি পেয়েছে। ওর বিয়ের কথাবার্তা চলছিল। সেই কথা শুনে আমার ভেতরে কেমন যেন একটা শূন্যতা তৈরি হলো। আমার মনটা ভারী হয়ে উঠল। ওর সাথে আমার যে নীরব সম্পর্ক ছিল তা শেষ হয়ে যাবে। আমি ওকে আর সেই আগের মতো করে দেখতে পারবো না। এই চিন্তা আমাকে কুরে কুরে খাচ্ছিল। একদিন দুপুরে সুদীপ কাজের জন্য বাইরে গেছে। অভ্র তখন বাড়িতেই ছিল। আমি ছাদে কাপড় শুকাতে যাচ্ছিলাম। সেদিনও আমার পরনে ছিল একটা সাধারণ সাদা রঙের সুতির শাড়ি। ভিজে চুলগুলো খোলা ছিল। আমি যখন ছাদে গেলাম, অভ্র আমার পিছু পিছু এলো। ও আমার হাত ধরে টেনে এক কোণায় নিয়ে গেল। ওর চোখ দুটোতে সেদিন ছিল গভীর আবেগ, এক তীব্র যন্ত্রণা। ভাবি, আমি বিয়ে করব না। ওর গলায় এক অদ্ভুত হতাশা। আমি ওর দিকে তাকিয়েছিলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। ও তখন আরও কাছে এসে আমার হাত দুটো ধরে ফেলল। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। ওর এই কথা শুনে আমার বুকের ভেতরে এক অস্থির ঝড় শুরু হলো। একদিকে আনন্দ, অন্যদিকে এক গভীর ভয়। আমি ওর হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ও ছাড়েনি। উল্টো আমার হাত দুটো আরও শক্ত করে ধরল। তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? ওর চোখের দিকে তাকিয়ে আমি সত্যিটা অস্বীকার করতে পারিনি। আমার চোখ দিয়ে সেদিন জল গড়িয়ে পড়েছিল। আমার ভেতরে জমে থাকা সমস্ত অনুভূতি সেদিন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চেয়েছিল। আমি জানি এই সম্পর্ক সমাজের চোখে কতটা অন্যায়, কিন্তু আমার মন কি আর সমাজের হিসাব মানে? সেই দিন অভ্র আমার খুব কাছে চলে এসেছিল। ও আমার কপালের চুল সরিয়ে আলতো করে চুমু খেয়েছিল। সেই স্পর্শে আমার সারা শরীর শিউরে উঠেছিল। সে এক অন্যরকম অনুভূতি, নিষিদ্ধ, অন্যায়, তবুও বড্ড মিষ্টি। আমি নিজেকে ওর কাছ থেকে সরিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীর যেন ওর এই নীরব ডাকে সাড়া দিচ্ছিল। ও ফিসফিস করে বলল, আমি জানি এটা ভুল ভাবি, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওর সেই কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। আমি নিজেকে কেমন যেন একটা ফাঁদে বাঁধা মনে করছিলাম। একদিকে আমার সংসার, স্বামী, অন্যদিকে অভ্রর তীব্র ভালোবাসা, আর আমার নিজের ভেতরে তৈরি হওয়া এক অদ্ভুত আকর্ষণ। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা শুধু নীরব চাহনি আর স্পর্শে সীমাবদ্ধ থাকবে না।
এটা আরও গভীর হবে। অভ্রর বিয়ের ব্যাপারটা নিয়ে বাড়িতে যখন আলোচনা শুরু হলো, তখন ওর আচরণ যেন আরও বেপরোয়া হয়ে উঠল। ও আমাকে বিভিন্ন অছিলায় একা পাওয়ার চেষ্টা করত, কখনো ঘরের ভেতরে, কখনো ছাদে, কখনো উঠোনে। ও আমার দিকে এমনভাবে তাকাতো যেন ওর চোখের চাহনি আমার সমস্ত সত্তাকে ত্রাস করে নিচ্ছে। আমি ওর চোখের ভাষা বুঝতে পারতাম। ওর ভেতরে এক তীব্র কষ্ট আর আমাকে পাওয়ার এক অদ্ভুত জেদ। একদিন রাতে সুদীপ গ্রামের বাইরে ছিল। আমি একা শুয়েছিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। অভ্র। ভাবি, তুমি ঘুমিয়েছ? ওর গলাটা যেন সেদিন কেমন ভারী লাগছিল। কি হয়েছে অভ্র? আমি জানতে চাইলাম। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না ভাবি, কিছু একটা করো। আমার বুক ফেটে যাচ্ছে। ওর গলায় এক তীব্র আকুতি। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি জানি এটা ভুল, কিন্তু ওর কষ্টটা আমার নিজের মনেও কষ্ট দিচ্ছিল। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম, অভ্র, এমন করো না, এটা সম্ভব নয়। কিন্তু ও শুনল না। যদি তুমি আমাকে ছেড়ে দাও তবে আমি আর বাঁচব না। ওর এই কথা শুনে আমার ভেতরে কেমন যেন একটা শীতল ভয় নেমে এলো। ও কি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছে? আমি জানি না, কিন্তু ওর গলার স্বর, ওর হতাশা, সবকিছুই আমাকে এক অদ্ভুত বিপদে ফেলে দিচ্ছিল। আমি পরের দিন সকালেই অভ্রর সাথে দেখা করলাম। ও তখন বারান্দায় একা বসেছিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। অভ্র, এমন করো না, তোমার জীবন আছে, নতুন করে সবকিছু শুরু করো। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম। ও আমার দিকে তাকিয়ে শুধু হাসল। সেই হাসিটা আমার মনে এক ভয়ের কম্পন তৈরি করল। আমার জীবন তো তুমিই ভাবি, তুমি না থাকলে আমার কিসের জীবন? ওর সেই দৃঢ়তা আমাকে কাঁপিয়ে তুলল। আমি বুঝতে পারছিলাম আমি এক কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছি। অভ্রর ভালোবাসা এখন শুধু আকর্ষণ নয়, এটা এক বদ্ধ জেদ, যা আমাকেও টেনে নিয়ে যাচ্ছিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আমার মনটা অপরাধবোধে পড়ছিল, কিন্তু ওর প্রতি এক অদ্ভুত মায়া আমাকে অন্ধ করে দিচ্ছিল। আমি যেন এক অদৃশ্য জালে জড়িয়ে যাচ্ছিলাম। একদিকে সুদীপের প্রতি আমার যে কর্তব্য, অন্যদিকে অভ্রর প্রতি আমার গভীর আকর্ষণ আর ওর সেই জেদ, যা আমাকে ভয় দেখাচ্ছিল। আমার ভেতরটা দুটুকরো হয়ে গিয়েছিল। আমি জানি না এই গোপন সম্পর্ক কতটা গভীর হবে বা এর শেষ কোথায়। তবে একটা কথা আমি জানি, মানুষের মন বড়ই বিচিত্র। ভালোবাসার অভাব আর মানসিক দুর্বলতা মানুষকে এমন সব পথে টেনে নিয়ে যেতে পারে যা সমাজের চোখে হয়তো অমার্জনীয় অপরাধ, কিন্তু সেই অপরাধের পেছনে লুকিয়ে থাকে অনেক না বলা কথা, অনেক অব্যক্ত যন্ত্রণা। জীবনের কিছু সিদ্ধান্ত সাময়িক সুখ দিলেও তার ফলাফল হয় সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর। সমাজের চোখে ভুল হলেও নিজের বিবেককে কিভাবে বোঝাবো, সে প্রশ্ন আমার নিজের কাছেই আজও রয়ে গেছে। এই ধরনের সম্পর্কগুলো হয়তো এক অদ্ভুত আকর্ষণ নিয়ে আসে, এক গোপন উষ্ণতা দেয়, কিন্তু তার সাথে নিয়ে আসে সীমাহীন কষ্ট, অনুশোচনা আর সারা জীবনের জন্য এক অস্বচ্ছ বোঝা। সবকিছুর ঊর্ধ্বে সমাজের অলিখিত নিয়ম আর নৈতিকতার বেড়াজাল সবসময়ই কঠিন সত্যের মতো সামনে এসে দাঁড়ায়। মনে রাখবেন, সম্পর্কের টানাপোড়ানে সঠিক পথ খুঁজে নেওয়াটাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।